আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান, বেইজিং এর সাথে সুসম্পর্কের ধারাবাহিকতায় দেশ আরও এগিয়ে যাবে মন্তব্য। পিএসসির প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেফতার 17 আসামির মধ্যে 10 জনের জামিন নামঞ্জুর, তদন্তে প্রমাণিত হলে বাতিল হবে 5 জুলাইয়ের পরীক্ষা। আন্দোলনের 9 দিন ধরে অচল দেশের 40 পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রত্যয় স্কিম প্রত্যাহার সহ 3 দফা দাবিতে আরও বড় আন্দোলনের ঘোষণা। এবং সুপেয় পানি নিশ্চিত করা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় একসাথে কাজ করবে ওয়াটার এইড ও চ্যানেল আই, 3 বছরের সমঝোতা চুক্তির সই। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে কিরগিজস্তানে কার্পেট উৎসবের খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য উৎকৃষ্ট জায়গা উল্লেখ করে এদেশে আরও বেশি বিনিয়োগ করতে চীনের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগের সুযোগ সুবিধা বিষয়ে সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, চীনের সাথে সুসম্পর্কের এমন ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে। চীনের বেইজিং থেকে আরও জানাচ্ছেন সাদি মাহমুদ। চীন সফরের দ্বিতীয় দিন বেইজিংয়ের ওয়ার্ল্ড সামিট উইংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগের সুযোগ সুবিধা বিষয়ক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে চীন ও বাংলাদেশের 1000-এর বেশি বিনিয়োগকারী অংশ নেন। চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে তাদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ মূলত চীন থেকে শিল্পের কাঁচামাল, বিভিন্ন যন্ত্রপাতি ও বৈদ্যুতিক পণ্য আমদানি করে। এই সকল পণ্যের কারখানা বাংলাদেশে স্থাপন করা যেতে পারে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। I encourage the Chinese business community to consider key sectors in Bangladesh. We welcome investments in our infrastructure, energy, renewable energy, and logistics sectors. Climate resilient smart farming opens opportunities for collaboration in agro-processing industries with buyback arrangements with China. We plan to establish 3 special tourism zones where China can invest in a real estate and hospitality sector. We encourage Chinese companies to form joint ventures with Bangladeshi firms. This collaboration will facilitate technology transfer, skill development, and market access for both parties. বাংলাদেশ ও চীনের ব্যবসায়ীদের অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে হবে। সেই সাথে নিজেদের অংশীদার খুঁজে নিতে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। Together, we can create a prosperous future and benefits for both our countries and peoples. Let us work together to build a stronger, more prosperous, and more connected world. It is time to invest in Bangladesh, and I am confident that with our hands joined together, we can achieve great things. পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে 16টি সমঝোতা স্মারক বিনিময় করেন বাংলাদেশ ও চীনের বিনিয়োগকারীরা। সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা নিয়েই বেইজিং সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেইজিং বিজনেস সামিটে যোগ দিয়েও একই বার্তা দিলেন তিনি। সেই সাথে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির যে সুযোগ রয়েছে তা যথাযথভাবে কাজে লাগানোর তাগিদ দিলেন বাংলাদেশের সরকার প্রধান। চীনের বেইজিং থেকে সাদি মাহমুদ, চ্যানেল আই। চীন সফরের দ্বিতীয় দিনে ঐতিহ্যবাহী তিয়ানআনমেন স্কোয়ারে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকন।
বিকেলে বেইজিংয়ের গ্রেট হলে চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বুধবার চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন বাংলাদেশের সরকার প্রধান। পরে প্রধানমন্ত্রীর কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পরিবর্তিত সূচি অনুযায়ী বুধবার রাত 10টায় ঢাকার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বেইজিং ছাড়ার কথা রয়েছে। পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার 17 আসামির মধ্যে 10 জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। প্রশ্নপত্র ফাঁসের অন্যতম হোতা সৈয়দ আবেদ আলী জীবন সহ 7 আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে পিএসসির ঊর্ধ্বতন 3 কর্মকর্তা আদালতে জবানবন্দি না দিয়ে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠান। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। বিসিএস সহ 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী, পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির সহ 17 জনকে গ্রেপ্তার করে সিআইডি। মঙ্গলবার দুপুরে আসামিদের আদালতে হাজির করা হয়। সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবনসহ 7 আসামি আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অভিযুক্তরা এই মামলার সাথে জড়িত নয় দাবি করে আসামিপক্ষের আইনজীবী বলেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। আমাদেরকে যে হেফাজতে রেখে আমাদেরকে অত্যাচার করছে, নির্যাতন করেছে, কিছু আসামিকে যারা একটু দুর্বল তাদের নিরীহ করেছে। এই কারণে আমাদের কিছু আসামিকে দেখা যায় যে 164 করার জন্য নিয়ে আসছে। 164 সেটাও আইনগতভাবে বিধিগতভাবে করা হয় নাই। মহামান্য সুপ্রিম কোর্টের ব্লাস্টের যে মামলা, সেখানে বলা আছে পরামর্শ করার সুযোগ দিতে হবে, তার নিয়োজিত আইনজীবীর সাথে কথা বলার সুযোগ দিতে হবে, কিছুই তারা করে নাই। আসামি পক্ষের অভিযোগ ভিত্তিহীন দাবি করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, 7 আসামি তাদের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই ঘটনার সাথে আরও কারা জড়িত সুষ্ঠু তদন্তে তা বের হয়ে আসবে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার প্রেক্ষিতে আরও যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করা হয়, তাহলে এই প্রতিষ্ঠানটি তার সুনাম অক্ষুণ্ণ রাখতে পারবে এবং বাংলাদেশের মানুষ সন্তুষ্ট হবে যে এ ধরনের একটি হিনিয়াস অফেন্সের মামলা আসামিরা গ্রেপ্তার হয় এবং বিচার হয়। সেই কথাই আমরা বিজ্ঞ আদালতকে বলেছি। বিজ্ঞ আদালত আমাদের রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে সন্তোষজনক মনে হয় 10 জন আসামিকে সিডব্লিউ জেল হাজতে প্রেরণ করেছেন। সরকারি কর্ম কমিশনের বিধি অনুযায়ী এই মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 10 বছরের সাজা হবে বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া গেলে গত 5 জুলাই রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের জন্য অনুষ্ঠিত পরীক্ষা বাতিল করা হবে বলে জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন। প্রশ্নপত্র ফাঁসের মতো অপকর্মে জড়িতরা যত প্রভাবশালী হোক না কেন কোনোভাবেই ছাড় পাবে না বলে জানান তিনি। মইনুল হাসান জানাচ্ছেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির অধীনে গত 5 জুলাই অনুষ্ঠিত রেল মন্ত্রণালয়ের অধীনে নন ক্যাডার উপসহকারী প্রকৌশলীর পদের জন্য নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে চাকরি প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন। পরীক্ষা বাতিল, দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা সহ পরীক্ষা পদ্ধতির পরিবর্তনে 3 দফা দাবি তাদের। আমার মেধার মূল্যটা কোথায় আমি সেটাই জানতে চাই। এই জন্য আমাদের পরবর্তী কর্মসূচি একটাই, যদি আমাদের পক্ষপাতিত্ব না হয় বা আমাদের যদি পরীক্ষা বাতিল না হয় তাহলে আমরা এখন 300 জন আসছি, সামনে দিন 3000 জন আসবো এবং আন্দোলন চলতে থাকবে। প্রিলিমিনারি হবে 100 মার্কের, রিটেন হবে 200 মার্কের, তারপরে ভাইভা হবে 200 মার্কের প্রিলিমিনারি। আমরা চাই না এই রেলের পরীক্ষা আমাদের একটাই দাবি, বাতিল করতে হবে খুব দ্রুত, আবার পরীক্ষার আয়োজন করতে হবে, এটা আমাদের চাওয়া। আমরা চাই অ্যাজ এ সিভিল স্টুডেন্ট হিসেবে রেলের পরীক্ষাটা আবার নেওয়া হোক এবং যারা এটার সাথে জড়িত তাদেরকে শাস্তিযোগ্য অপরাধ দেওয়া হোক। পরে রাজধানীর আগারগাঁয়ে সরকারি কর্ম কমিশন ভবনে প্রশ্ন ফাঁস নিয়ে মুখ খুললেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। কোনো অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয় তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নিতে পারে। সিআইডির হাতে আটক কর্মকর্তাদের বরখাস্ত করার কথা জানান কর্ম কমিশন প্রধান। বলেন 3 সদস্যের তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সিআইডি তদন্ত করছে, আপনারা জানেন। আমরাও একটা তদন্ত কমিটি করেছি 3 সদস্য বিশিষ্ট এবং তাদেরকে 15 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। তাদের কার্যপরিধি বলা হয়েছে যে এই প্রতিবেদন
বিষয়ে যে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে সেই বিষয়ে সত্যাসত্য উদ্ঘাটন করা। অন্তত 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের তথ্য গণমাধ্যমের প্রকাশের পর পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী ও ঊর্ধ্বতম 3 কর্মকর্তা সহ 17 জনকে গ্রেপ্তার করে সিআইডি। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রত্যয় স্কিম থেকে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক কর্মবিরতিতে 9 দিন ধরে অচল সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়। শিক্ষকরা বলছেন সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও যেহেতু দাবি মানা হয়নি তাই আন্দোলন চলবে। তারা বলছেন হঠাৎ করেই সরকার শিক্ষকদের মাঠে নামতে বাধ্য করেছে। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলনের শুরু। এক সপ্তাহের মধ্যে ছড়িয়ে পড়ে দেশের 40টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে। শিক্ষকদের সঙ্গে যুক্ত হন কর্মকর্তা কর্মচারীরা। আমাদের এই কর্মবিরতি, আমাদের এই লাগাতার আন্দোলন চলবে। শিক্ষকরা বলছেন কোনো আলোচনা ছাড়াই বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুবিধা কেড়ে নেয়ার নজির বিশ্বে আর নেই। বিদ্যমান পেনশন ব্যবস্থাকে বাতিল করে এই ধরনের একটা প্রাইভেট এবং যেটা অসার অযুক্তিহীন এরকম একটি ব্যবস্থা মাঝখান থেকে একটি জেনারেশনের জন্য চালু করা, এই নজির সারা বিশ্বে নাই। মিস্টেকটাকে কারেকশন করবে, অ্যাকনলেজ করে এগিয়ে যাবে, সেটা একজন আধুনিক যুগোপযোগী নেতার কাছে আমাদের প্রত্যাশা। প্রত্যয় স্কিম থেকে প্রত্যাহার সহ 3 দফা দাবি মেনে নেওয়া না হলে আন্দোলন আরও বড় পরিসরে হওয়ার ঘোষণা শিক্ষকদের। আমাদের কোনো প্রতিপক্ষ নয়, আমরা শুধু আমাদের ডিপ্রাইভেশনের জায়গাটাই সরকারের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এবং এই দাবির যৌক্তিকতা কিন্তু অলরেডি প্রতিষ্ঠিত হয়েছে। আপনি দেখবেন যে পেনশন কর্তৃপক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেখানে তাদের প্রাথমিক যে স্কিম ছিল সেখান থেকে অনেকগুলো বিষয় কারেকশনের বিষয়গুলি সামনে চলে এসেছে। বিশ্ববিদ্যালয়গুলোর এমন অচলাবস্থার জন্য সরকার ও মন্ত্রণালয়কে দায়ী করে শিক্ষকরা বলছেন শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর কোনো কর্মসূচি করতে চান না তারা। টানা আন্দোলনে একেবারে অচল অবস্থা দেশের 40টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের। সবগুলো রুমই তালাবদ্ধ, প্রশাসনিক এবং শ্রেণী কার্যক্রম পুরোপুরি বন্ধ, এক কথায় অচল অবস্থা। শিক্ষকরা যেমন অনড় রয়েছেন তাদের দাবিতে, একইভাবে শিক্ষকরা বলছেন খুব বড়সড় করে সরকারের পক্ষ থেকেও খুব একটা যে যোগাযোগ করা হচ্ছে তেমনটি নয়। এমন একটা অবস্থায় অসহায় হয়ে আছে শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল। কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়ার রায় স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি বুধবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে হবে। 2 শিক্ষার্থীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ওই আদেশ দেন চেম্বার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম। পরে রিটকারীর আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, ওই শিক্ষার্থীরা কোটা আন্দোলনের সাথে যুক্ত নয়, তারা সাধারণ শিক্ষার্থী হিসেবে ওই আবেদন করেছেন। তারা কোটা বাতিল নয়, সংস্কার চান বলে জানান আইনজীবী। এর আগে সকালে 11টার দিকে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে এফিডেভিট দায়েরের জন্য ওই 2 শিক্ষার্থী আবেদন করলে চেম্বার আদালতের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম এফিডেভিট দাখিলের অনুমতি দেন। পরে দুপুর 12:30টার দিকে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন দায়ের করা হয়। আবেদনকারী 2 শিক্ষার্থী হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি আলসাদি ভুঁইয়া এবং আহনাফ সাইদ খান। আপাতত সার্বিক বিবেচনায় এই জাজমেন্টে আমরা স্টে চাচ্ছি এবং আমরা চাচ্ছি যে এটার একটা সম্মানজনক সন্তোষজনক সমাধান হোক। আগামীকালকে হিয়ারিং হবে, এটা আগামীকালকে লিস্টিং করা হয়েছে। যারা আন্দোলন করছে তাদের পক্ষে না, এটা সাধারণ ছাত্ররা, সাধারণ ছাত্রদের পক্ষে, এরা আন্দোলনের সাথে যুক্ত না। আন্দোলনের সাথে যুক্ত ওদের বক্তব্য কোটা পদ্ধতির সংস্কার দরকার, সংস্কার বাতিল নয়, বাতিল নয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনে উস্কানি দিয়ে বিএনপি যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। শোকের মাস আগস্টের কর্মসূচি সফল করতে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে মহানগর উত্তর, দক্ষিণ, ঢাকা জেলা ও সহযোগী সংগঠনের সাথে যৌথ সভায় তিনি বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে বিএনপির অভিযোগ নাকচ করে দিয়ে এজন্য বিএনপিকেই দায়ী করেন। ছাত্রলীগ বা আইনশৃঙ্খলা বাহিনী কেউ যেন কোটা আন্দোলনে উস্কানি না দেয় এ বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বৈঠক না হলেও তাদের সাথে যোগাযোগ রয়েছে। এই অশুভ মহলটি শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবির বিষয়টাকে উস্কানি দিয়ে, ইন্ধন দিয়ে, যাতে দেশে একটা বিশৃঙ্খলার
আবহ তৈরি করতে না পারে, সে ব্যাপারে সারা বাংলাদেশে এই রাজধানীতে সর্বত্রই আমাদের সাবধান থাকতে হবে, সতর্ক। ভারপ্রাপ্ত এমডি সহ শীর্ষ 5 নির্বাহীকে বরখাস্তের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তা কর্মচারীরা। প্রায় 27,000 বিমা কর্মীর কমিশন অনিয়মিত করা, 33 জন ড্রাইভারের বেতন আটকে দেওয়া সহ প্রশাসকের বিরুদ্ধে ভয়ের সংস্কৃতি চালুর অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অস্বীকার করে প্রশাসক জানিয়েছেন সাবেক পুলিচারকরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। রিজভী নওয়াজ জানাচ্ছেন। সোনালী লাইফ ইন্স্যুরেন্সে পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরে গত 21শে এপ্রিল অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল SM ফেরদৌসকে প্রশাসক নিযুক্ত করে। কর্মীরা বলছেন তাদের ধারণা ছিল প্রশাসক কোম্পানিটির আর্থিক অবস্থা সুসংহত করা সহ অনিয়ম বন্ধ করবেন, কিন্তু কর্মীদের নামে সহকর্মীদের দিয়ে জোর করে মামলা করানোর চেষ্টা, কারণ দর্শানোর নোটিশ, পত্রিকায় বিজ্ঞাপন না দিয়ে ডিএমডি সহ গুরুত্বপূর্ণ 4 পদে নিজের সাবেক সহকর্মীদের নিয়োগ, 1 মাসের মাথায় উৎসব ভাতা দেওয়া, কম বেতনের কর্মীদের ভর্তুকি মূল্যে খাবার সরবরাহের জন্য স্থাপিত ক্যান্টিন ভেঙে সশস্ত্র আনসারদের আবাসন করা সহ নানা অভিযোগ প্রশাসকের বিরুদ্ধে। লাস্ট 3 মাস উইদাউট স্যালারিতে আমরা যেভাবে সাফার করে যাচ্ছি, কিন্তু এখান থেকে সরাসরি ওনার মেইন যেটা উদ্দেশ্য আমাদের এই টিমটাকে ভেঙে দিয়ে উনি নতুন করে এখান থেকে হয়তো অন্য কোনো কোম্পানির সাথে কন্ট্যাক্ট করছে যেখানে লোক নিয়ে আসবে। টোটালি ইন্টেনশনাল এটা করছে। অচিরে ওনার অবসর চাই, অচিরে এখান থেকে প্রত্যাহার চাই। এই যে 4 মাস ধরে আমাদেরকে মানে যথাযথ কমিশন প্লাস আমাদের যে রিওয়ার্ড ছিল দেওয়া হচ্ছে না। এখন আপনি বলেন এতগুলো মানুষ, নট অনলি আমি, হিউজ সাম অফ এমপ্লয়, তারা কোথায় যাবে, তারা কি খাবে, তারা কি করবে? উনি এসে সব কিছু বন্ধ করে দিচ্ছে, কিন্তু উনি ঠিকই এখানে বসে বসে এই 4 জন 5 জন করে সাথে নিয়ে আসে, উনি ওনার বেতন ঠিকই নিচ্ছে। 17 জন নির্বাহী সহ বিমা উন্নয়ন কর্মীদের কমিশন আটকে রাখা এবং 1 মাসে আপ্যায়ন বাবদ 57,000 টাকা ব্যয়ের অভিযোগ অস্বীকার করেছেন প্রশাসক। যারা নিচে নামছে তাদের কি কোনো বেতন ভাতা অন্য কোনো কিছু বন্ধ আছে? তারা গেল কি জন্য? তারা তো আমাকে কিছু বলে নাই যে স্যার আপনি ওটা দিচ্ছেন না, আমরা এটা পাই নাই। কিন্তু তারা গেছে ইনফ্লুয়েন্সড, আন্ডার ইনফ্লুয়েন্স। যে এক্সিকিউটিভ যারা বিভিন্ন অনিয়মের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কারণেই আপনি এদেরকে বাধ্য করছেন। কেউ ভলেন্টারিলি যায় নাই, তাদেরকে বাধ্য করছেন নিচে যাওয়ার জন্য। 2013 সাল থেকে ব্যবসা শুরুর পর সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে বিমা দাবি নিষ্পত্তি নিয়ে কোনো অভিযোগ পড়েনি আইডিআরএতে। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। সুপেয় পানি নিশ্চিত করা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, সড়কে যানবাহন চলাচল, ট্রাফিক আইন ও শৃঙ্খলার উন্নয়ন সহ পরিবেশের ভারসাম্য রেখে বন্যা ও দুর্যোগ মোকাবেলায় একসাথে কাজ করবে উন্নয়ন সহযোগী সংস্থা ওয়াটার এড বাংলাদেশ ও চ্যানেল আই। রাজধানী তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে এ নিয়ে সমঝোতা চুক্তি সই হয়েছে। ওয়াটার এড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান এবং ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক প্রশাসন মোহাম্মদ মাসুদ চুক্তি সই করেন। সে সময় ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নির্বাহী পরিচালক অপারেশন হেলাল খান এবং সিনিয়র অনুষ্ঠান নির্মাতা স্বপ্না রেজা সহ সংশ্লিষ্টরা ছিলেন। ওয়াটার এড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বলেন, দেশের উন্নয়নে ওয়াটার এড নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় আগামী 3 বছরের জন্য চ্যানেল আইয়ের সাথে সম্পৃক্ত থেকে উন্নয়ন কাজে আরও জোরদারভাবে অংশ নেবেন তারা। পরিবেশ রক্ষার মাধ্যমে এদেশের বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে কাজ করবেন তারা। সেভাবেই অনুষ্ঠান পরিকল্পনা ও তৈরি এবং নীতি নির্ধারণী পর্যায়ে বিষয়গুলো অবহিত করে উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার আগ্রহের কথা জানায় ওয়াটার এড। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে আমরা তরুণ প্রজন্মকে ক্লাইমেট চেঞ্জ বিষয়টিকে আরও ভালোভাবে অবহিত করতে পারি এবং তাদেরকে এটা নিয়ে আরও সম্পৃক্ত করে তাদের সাথে পলিসি মেকারদেরকে একটা সংযোগ স্থাপনের মাধ্যমে আরও বেশি করে সম্পৃক্ত করতে পারি এবং আমাদের কাজের সাথে এবং এই পরিবর্তনের মোকাবেলায় তাদেরকে আরও উদ্বুদ্ধ করে আমাদের ডেভেলপমেন্ট কাজের সাথে সম্পৃক্ত করা যায়। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। দুদিনের সফরের দ্বিতীয় দিনে আজ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক।
সফরকে গুরুত্ব দিচ্ছে মস্কো। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। দুদিনের সফরের দ্বিতীয় দিনে আজ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে সোমবার মস্কোর বাইরে নিজ বাসভবনে মোদীর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন পুতিন। মোদীর রাশিয়া সফরকে নয়াদিল্লির পাশাপাশি বেশ গুরুত্ব দিচ্ছে মস্কো। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। হলিউডের সবচেয়ে জনপ্রিয় সিনেমাগুলোর একটি গ্ল্যাডিয়েটর। 2000 সালে মুক্তি পাওয়া এই ছবি বিশ্বব্যাপী বক্স অফিসে 503.2 মিলিয়নেরও বেশি মার্কিন ডলার আয় করেছিল। এই ছবির সিকুয়েল গ্ল্যাডিয়েটর 2 আসছে নভেম্বরে। প্রকাশ পেয়েছে ছবির প্রথম অফিসিয়াল পোস্টার। নতুন শিল্পী ও নতুন গল্প নিয়ে তৈরি গ্ল্যাডিয়েটর 2 ছবির প্রথম অফিসিয়াল পোস্টার প্রকাশ পেয়েছে মঙ্গলবার। পোস্টারে দেখা গেছে পল মেসকালকে। গ্ল্যাডিয়েটর 2 মূল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় এই অভিনেতা। আগামীকাল মুক্তি পাবে গ্ল্যাডিয়েটর 2 ট্রেলার। সিনেমাটি পরিচালনা করেছেন রিডলি স্কট। 25শে নভেম্বর যুক্তরাজ্যে মুক্তি পাবে গ্ল্যাডিয়েটর 2। পুরো বিশ্বে মুক্তি পাবে 22শে নভেম্বর। নিটোল টাটা, বিশেষ সংবাদ। কিরগিজস্তানে ঐতিহ্যবাহী ও ব্যতিক্রমধর্মী কার্পেট উৎসব হয়েছে। স্থানীয় ভাষায় এটিকে শারদাক বা কিরগিজ শারদাগি বলা হয়। দেশটির রাজধানী বিশকেক থেকে কয়েক কিলোমিটার দূরে নারিন অঞ্চলে এই উৎসব অনুষ্ঠিত হয়। দেশটির বিভিন্ন অঞ্চলের 120 জনেরও বেশি মহিলা কারিগর তাদের হাতে তৈরি কার্পেট প্রদর্শনীর জন্য নিয়ে আসেন। ভেড়ার পশম দিয়ে তৈরি বিশেষ এই কার্পেট পর্যটকদের কাছেও বেশ জনপ্রিয়। গত 15 বছর ধরে এই উৎসবের আয়োজন করে আসছে দেশটি। 2012 সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় এই পণ্যটি অন্তর্ভুক্ত হয়। এবারে কৃষি সংবাদ। মেহেরপুরে সবজিতে মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার বেড়ে গেছে স্বাস্থ্য ঝুঁকি। জেনে না জেনে ফসলি জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করছেন চাষি। এতে হুমকিতে পড়েছে ফসল উৎপাদন। সেই সাথে পোকার আক্রমণ থেকে সবজি ক্ষেত রক্ষায় কীটনাশক প্রয়োগ করার কথা জানান চাষি। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। শেরপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কামারেরচর ইউনিয়নের 6 ও 7 চর এবং চরপক্ষিমারি ইউনিয়নের ভাগলগড় এলাকায় তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে অর্ধশত বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। আরও প্রায় 1.5 শতাধিক বাড়িঘর, বাজার, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ ভাঙনের ঝুঁকিতে আছে। শেরপুর 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ সানোয়ার হোসেন জানু, সদর ইউএনও এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা চরাঞ্চলের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের সহায়তার পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংস্কার এবং 6 নং চরে নতুন বেড়িবাঁধ নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। টেকনোলজি প্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে দেশের প্রথম ডিজিটাল ব্যাংক নগদের চুক্তি হয়েছে। ডিজিটাল লেনদেন নিয়ে সাধারণ মানুষের অভিজ্ঞতা বদলে দিতে নগদ ও হুয়াওয়ে একসঙ্গে কাজ করবে বলে জানান দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা। বেইজিংয়ের শাংরিলা হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই চুক্তি সই হয়। চুক্তি সই অনুষ্ঠানে নগদের প্রতিষ্ঠাতা ও নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক এবং হুয়াওয়ের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্যানে জুনফেং সহ দুদেশের একাধিক মন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় 10 দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। বঙ্গবন্ধু স্কোয়ারে মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আ.ম. ওবায়দুল মুক্তাদির চৌধুরী। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, পৌর মেয়র নায়ার কবির,
কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা GM মোহাম্মদ কবির সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বেশি বেশি গাছ রোপণের আহ্বান জানান বক্তারা। চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জেলার শহীদি হাসান চত্বরের মুক্ত মঞ্চে কর্মসূচির উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী। এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। বিনামূল্যে বিতরণের জন্য পৌর এলাকার 9টি ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের হাতে 10,000 ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা হস্তান্তর করা হয়। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এমন উদ্যোগের প্রশংসা করেন বক্তারা। মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী যুব দলের আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও রেজাউল করিম পলকে সিনিয়র সহ সভাপতি, বিল্লাল হোসেন তারেককে 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, কামরুজ্জামান জুয়েলকে সাংগঠনিক সম্পাদক এবং নুরুল ইসলাম সোহেলকে দপ্তর সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে। এবার খেলার খবর।